ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা আজকে যে সকল বিষয়গুলো আলোচনা করব সে সকল বিষয়গুলো হচ্ছে কর্পোরেট ডিসিশন, factors influencing the corporate financial decision, agency problem, types of agency relationship, agency cost, importance of financial management in Bangladesh. প্রথম হচ্ছে আমরা আমাদের কর্পোরেট ডিসিশন অর্থাৎ একটি প্রতিষ্ঠান বা কর্পোরেশন বা কোম্পানি বা আর্থিক ইনস্টিটিউশন, অনেকগুলো কথা বলেছি, যেগুলো বলেছি সকলেই কি করে, প্রথমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তাদের প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য এবং প্রতিষ্ঠানের অর্থায়ন করার জন্য এবং সেই অর্থায়নগুলো ইনভেস্ট করার জন্য তারা কি করে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আমি এর আগেই বলেছি যে আমাদের এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কখনো শর্ট টার্ম সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, কখনো লং টার্ম সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তো সকল ধরনের সিদ্ধান্ত যদি আমাদের সঠিক হয় তাহলে ফাইনালি আমরা সাকসেসফুল হতে পারি বলতে একটি প্রতিষ্ঠানের প্রধান কাজ থাকে কি, প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং অ্যাসেট ম্যাক্সিমাইজেশন করা বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। তো বেটার অপশন হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। তো সেই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গেলে আমাদেরকে কি করতে হয়, অবশ্যই এই সিদ্ধান্তগুলো সূক্ষ্মভাবে এফিশিয়েন্টলি আমাদেরকে এই ডিসিশনগুলো গ্রহণ করতে হয়। সেজন্য এখানে বলছি ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কর্পোরেশন টু টেক ডিসিশন ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব সেটা যেন খুবই এফিশিয়েন্টলি হয়, আর এফিশিয়েন্টলি হলে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা সম্ভব। যদি কোনো ধরনের ভুল হয় তাহলে সেখানে আমরা আমাদের যে সফলতা সেটা অর্জন করতে পারবো না, বরঞ্চ আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাব এবং বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে। সুতরাং এই যে ডিসিশন ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আর এই ডিসিশনটা গ্রহণ করে কে, জেনারেলি ফাইন্যান্সিয়াল ম্যানেজার এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজার টেক ডিসিশন ফর দ্য পারপোজ অফ দ্য বিজনেস, ব্যবসার জন্য সে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। তো এই কর্পোরেট ডিসিশনটাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রধানত, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন আর একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন। মেয়েরা আমার স্লাইড এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর স্লাইড দেখতে পাচ্ছ কিনা, কেউ যদি একজন আমাকে একটু ইনফর্ম করো। তাহলে আমরা বলছি ইনভেস্টমেন্ট ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত, এবং ফাইন্যান্সিং ডিসিশন, এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই ইনভেস্টমেন্ট ডিসিশনকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন। তাহলে ক্যাপিটাল বাজেটিং কি আমরা সেটি একটু জানবো, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল কি জানবো এবং কেন এই সিদ্ধান্ত নিতে হয় সেটি আমরা জেনে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে কি, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন। Capital budgeting decision is a long-term decision, or it's called an investment decision. বিনিয়োগ সিদ্ধান্ত। Business is not a business is a dynamic process. Business হচ্ছে একটা dynamic process যেখানে initial investment is not the ultimate on. A business concern has to take investment decision on regular basis. যেখানে শুধুমাত্র প্রাথমিক বিনিয়োগ নয়, অন্যান্য যে আমাদের ইনভেস্টমেন্ট সিদ্ধান্তগুলো রয়েছে সেখানে আমাদের এটা বেসিস করে। বলছে যে হুইচ ইনভেস্টমেন্ট প্রপোজাল শুড বি অ্যাকসেপ্টেড অ্যান্ড হুইচ অন আর টু বি রিজেক্টেড, দ্যাট ইজ দ্য মেজর কোশ্চেন। কোন ইনভেস্টমেন্টটা আমরা গ্রহণ করব অ্যান্ড কোন ইনভেস্টমেন্টটাকে আমরা রিজেক্ট করব আর গ্রহণ করব না, এটি কিন্তু একটি বড় ধরনের একটি কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আর এই সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, ইনভেস্টমেন্ট প্রপোজালস আর ইভালুয়েটেড। ক্যাপিটাল বাজেটিং এর যে টেকনিক্স গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে কোন প্রকল্পটিতে বিনিয়োগ করলে আমাদের জন্য প্রফিটেবল হবে, তাহলে যেটা প্রফিটেবল হবে সেটা আমরা গ্রহণ করব। সেই সিদ্ধান্তটা নিতে গেলে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর যে টেকনিক্স গুলো রয়েছে সেটি অবলম্বন করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং যদি তাই করতে পারি তাহলে আমাদের হচ্ছে সিদ্ধান্তটা সঠিক হবে। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন।
ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছি আমরা? চলতি মূলধন বা অনেক সময় আমরা বলি কার্যকরী মূলধন। একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রাথমিকভাবে তো তোমাকে কিছু বিনিয়োগ করতে হবে। পরবর্তীতে দেখা যায় প্রতিষ্ঠান যখন চলছে হঠাৎ করে আমাদের কিছু অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, তখন মালিককে অতিরিক্ত অর্থের সংস্থান করতে হয়। এই যে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর এটা গ্রহণ করার জন্য যে সিদ্ধান্ত সেটিকে বলা হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন। ইট ইজ অলসো an important part of investment decision. এটাও কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনের একটি অংশ, তাই না? It is known as the short term investment decision. এবং তোমাদেরকে জানাচ্ছি যে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন এটা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন, আর ক্যাপিটাল বাজেটিং কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। এটা আমাদেরকে কি এনশিওর করে? আমাদেরকে নিশ্চিত করে আমাদের প্রোডাকশন এবং আনইন্টারাপ্টেড সেলফ সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাজ টু বি মেইনটেইন। ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে আমরা আমাদের কখনো দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান যখন উৎপাদন করছে হঠাৎ করে অর্থের প্রয়োজনে প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের সে ইনশিওর করে যে না, আমরা যদি সঠিকভাবে ওয়ার্কিং ক্যাপিটাল আনতে পারি, কার্যকরী মূলধন যদি জোগাড় করতে পারি, সংস্থান করতে পারি, তাহলে আমাদের উৎপাদনটা বন্ধ থাকবে না, আনইন্টারাপ্টেড চলবে আর কি। তারপরে হচ্ছে এই সুতরাং এই সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, নেক্সট আমাদের হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, অর্থায়ন সিদ্ধান্ত। অর্থাৎ এখন আমরা ইনভেস্টমেন্ট আগে জানলাম, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করতে গেলে তো অর্থায়ন দরকার। সুতরাং সেই অর্থায়নের জন্য আমাদের যে সিদ্ধান্ত সেটি এখন আমরা জানবো। যে অর্থায়নের জন্য সিদ্ধান্ত মূলত এখানে দুটি ছিল, বাট আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তিনটি সিদ্ধান্তের কথা এখানে বলা হচ্ছে আমাদের। এক নাম্বার হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ক্যাপিটাল স্ট্রাকচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের কথা জেনেছি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয় প্রধানত দুটি উপাদান নিয়ে, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর একটা হচ্ছে ডেট ক্যাপিটাল। প্রিফার্ড স্টক আছে, রিটেন আর্নিং আছে, সেগুলো নিয়েও হতে পারে, তবে প্রধানত আমাদের এই দুটি উপাদান নিয়ে গঠিত হয়ে থাকে। আর হচ্ছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট is to identify the appropriate source of financing. আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে তোমার আমি কোথা থেকে অর্থ সংগ্রহ করব, কোথা থেকে অর্থ সংগ্রহ করলে আমার ব্যয় কম হবে, কোন কোন উৎস থেকে, কোথা থেকে, ব্যাংক থেকে করব না ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে করব না কি অন্য কোনো সোর্স থেকে করব, সেই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেখানে থেকে অর্থ সংগ্রহ করলে আমাদের ব্যয় মিনিমাইজ হয়, সব থেকে কম হবে এবং প্রফিট ম্যাক্সিমাইজ বা ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়। তো সেই যে সকল বিষয়গুলো এই ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিতে গেলে আমাদেরকে আগে কনসিডার করতে হয়, সে যেমন হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল কনসিডার করতে হয়, অপটিমাম মিক্স অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি, তোমার হচ্ছে ডেপ্ট ইকুইটির যে মিশ্রণটা, অর্থাৎ আমি ডেপ্টের মাধ্যমে কত আনবো, ইকুইটির মাধ্যমে কত টাকা আনবো, সেই সিদ্ধান্ত এখানে নিতে হবে। আর ইম্প্যাক্ট অফ ট্যাক্স, ট্যাক্সের যে প্রভাব রয়েছে, আমি ইকুইটির মাধ্যমে নিয়ে আসলে ট্যাক্স বেশি দিতে হবে, ডেপ্টের মাধ্যমে নিয়ে আসলে ইন্টারেস্টের জন্য আমরা ট্যাক্স শিল্ড হবে আমার, অর্থাৎ ট্যাক্স ছাড় পাওয়া যাবে, কর রেয়াত হবে, সেটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। ইম্প্যাক্ট অন ভ্যালু অফ দ্য ফার্ম, প্রতিষ্ঠানের যে মানে মূল্যটা বৃদ্ধি পাবে সেটার উপরও কিন্তু আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশন। অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশনে হচ্ছে আমাদের অর্থাৎ সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত। আমি আমার অ্যাসেটগুলো যা থাকবে প্রতিষ্ঠানে সেগুলো যদি ভালোভাবে দেখাশোনা না করি, রক্ষণাবেক্ষণ না করি, তাহলে কিন্তু আমার অ্যাসেটগুলো নষ্ট হয়ে যাবে। আর অ্যাসেট কোনো বড় বড় প্রতিষ্ঠানের জন্য বড় বড় মেশিন বা যে সম্পদগুলো থাকে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে উৎপাদন ব্যাহত হয়, প্রতিষ্ঠান কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হয়। সো অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। কিভাবে আমি অ্যাসেট ম্যানেজমেন্ট করব সেটাও কিন্তু আমাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজার অলসো কনসেন্ট্রেটস on the timely acquisition, efficient preservation and wise replacement of the fixed asset. তার মানে আমার অ্যাকুইজিশনটা কিভাবে হবে অ্যাসেট, তারপরে সেগুলো এফিশিয়েন্টলি
প্রিজার্ভেশন করতে হবে, সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং রিপ্লেসমেন্ট করতে হবে ফিক্সড অ্যাসেটগুলো যেগুলো রয়েছে। আর এই সিদ্ধান্তটা কে গ্রহণ করবে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার। সুতরাং তাকে এটা খুব গুরুত্ব সহকারে এই অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশনটা নিতে হয়। তারপর হচ্ছে আমাদের ফাইনালি ডিভিডেন্ড ডিসিশন, লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ শেয়ার হোল্ডার যারা থাকে তারা অর্থ বিনিয়োগ করে কেন? তারা মূলত অর্থ বিনিয়োগ করে তাদের কিছু প্রত্যাশা থাকে যে তারা প্রতিষ্ঠানের বছর শেষে যারা শেয়ার হোল্ডার থাকে তারা লভ্যাংশ পাবে, লাভের একটা অংশ পাবে, সেই আশায় কিন্তু তারা ইনভেস্ট করে থাকে। তো এটি মেইন ডিভিডেন্ড ডিসিশন মেইনলি কনসার্ন উইথ দ্য রিটেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। তার মানে হচ্ছে ডিভিডেন্ড ডিসিশনটা হচ্ছে আমি আমার লাভের যে প্রতিষ্ঠান পরিচালনা করার ফলে যে লাভ হবে সেই লাভের কতটুকু অংশ রিটেনশন করব। রিটেনশন মিন্স হচ্ছে আমরা সংরক্ষণ করব বা প্রতিষ্ঠানে রেখে দিব, আর কতটুকু ডিস্ট্রিবিউট করব, অর্থাৎ আমাদের যে শেয়ার হোল্ডার থাকবে তাদের মধ্যে বন্টন করব। এই সিদ্ধান্তটাই হচ্ছে আমাদের ডিভিডেন্ড ডিসিশন। তো এই সিদ্ধান্তগুলো নিতে গেলে আমাদের যে সকল বিষয়গুলা হচ্ছে তোমার একটু বিবেচনা করতে হয়, কনসিডার করতে হয়, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, যে আমি রিটেনশন করব, আমার বিনিয়োগ সুযোগ আছে কিনা। শেয়ার হোল্ডার্স এক্সপেকটেশন, শেয়ার হোল্ডাররা তাদের যে প্রত্যাশা থাকে লভ্যাংশ পাওয়ার, তাদের সেটা পূরণ করা কিন্তু প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা মাথায় রাখতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস, ফান্ডের যে অ্যাভেলেবিলিটি আছে কিনা। ইম্প্যাক্ট অন দ্য লিকুইডিটি, এবং তারল্য প্রতিষ্ঠানে তারল্য থাকে কিনা, সেই সকল বিষয়গুলো বিবেচনা করে আমাদের ডিভিডেন্ড ডিসিশনটা গ্রহণ করতে হয়। যে শিক্ষার্থীরা, এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, তোমার নলেজটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দুই তিনটা বিষয়। একটা হচ্ছে এই যে কর্পোরেট ডিসিশনটা, তারপর হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এজেন্সি কস্ট, আমরা পড়াবো একটু পরে। এই যে বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো ভাইভাতে কিন্তু তোমার এই যে এইখান থেকে তোমার প্রশ্ন হয়। সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কর্পোরেট ডিসিশন, এজেন্সি কস্ট, এগুলো অনেক ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এবং পরীক্ষায় এই আমাদের কর্পোরেট ডিসিশন আসলে ভালো, না আসলে প্রফিট মানে আমাদের গোল অফ দ্য ফার্ম, এই দুটার মধ্যে থেকে একটা প্রশ্ন সবসময় থাকবে। হয় যদি কর্পোরেট ডিসিশন আসে, না আসে, তাহলে আমাদের গোল অফ দ্য ফার্ম আসবে, আর গোল অফ দ্য ফার্ম না আসলে কর্পোরেট ডিসিশন আসবে। একদম তুমি মনে করো যে প্রশ্ন আউট করে দিয়েছি। সুতরাং এখানে আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর টপিকসে চলে যাব। আমাদের 2 নম্বর টপিকস হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন। এই কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন সম্পর্কে যে আমরা জেনেছি, সেই ডিসিশনগুলো নিতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো আরো বেশি বিবেচনা করতে হবে, এবং সেগুলা মাথায় রেখে কিভাবে আমাদেরকে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটু জানবো। তো বলা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমাদের কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন আর দ্য ফাউন্ডেশন স্টোনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাউন্ডেশন স্টোন বলা হচ্ছে এখানে। তাহলে কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন একটা কি? এটা হচ্ছে কিন্তু ফাউন্ডেশন স্টোনস। আর মানে আমরা যেমন একটি বিল্ডিং তৈরি করতে গেলে যে ফাউন্ডেশন দরকার স্টোন দিয়ে, সেটাই মূলত আমাদের কর্পোরেট ডিসিশনটাকে বোঝানো হয়েছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। Finance department is not an isolated island. Rather, it is a part of the company and influenced by the goal and principles of the economy like other department. অন্যান্য ডিপার্টমেন্টের মতো আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টটাও কিন্তু আসলে একটা শুধুমাত্র যে আইসোলেটেড আইল্যান্ড বলবো সেটা না, এটারও কিন্তু অনেকগুলা কাজ রয়েছে, এটার গোল রয়েছে, প্রিন্সিপাল রয়েছে। এই সেইগুলা কিন্তু আমাদেরকে মাথায় বিবেচনা করে আমাদের ডিসিশন টেকিং করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ফাইন্যান্স আর অলসো ড্রস ফর ইটস ডে টু ডে decision on supportive disciplines such as marketing, production and quantitative methods. অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এবং ইকোনমিক্স সবগুলা কিন্তু রিলেটেড। বর্তমানে এগুলা কিন্তু আরো দিন দিন কি এদের যে চাহিদা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের ডিসিশনটাকে ভালোভাবে গ্রহণ করতে হবে। তো আমাদের এই ডিসিশনটাকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, একটা হচ্ছে এক্সটার্নাল
ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর। তো ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আমাদের অভ্যন্তরীণ যে উপাদান রয়েছে যেগুলো আমাদের সিদ্ধান্ত নিতে গেলে বিবেচনা করতে হয় বা প্রভাব বিস্তার করে, সেটা তাদের মধ্যে একটি রয়েছে আমাদের প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য ফার্ম, ফার্মের বর্তমান অবস্থা কি সেটা মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এটি আমাদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। আমার প্রতিষ্ঠানের জন্য যে তোমার অর্থের অবস্থা কেমন, অর্থ কম আছে না বেশি আছে, অর্থ কিভাবে এই যে আমি কালেক্ট করব, কোথা থেকে কালেক্ট করব, বর্তমান কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তারপরে হচ্ছে আমাদের এজেন্সি প্রবলেম। What is agency problem? Agency problem arises when managers give more emphasis on their own interest than the interest of the shareholders. অর্থাৎ একজন ম্যানেজার যখন সে তার মালিকের পক্ষে কাজ না করে, মালিকের সুবিধার জন্য কাজ না করে, শুধুমাত্র নিজের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে, তখন একটি সমস্যার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই সেই সমস্যাটাকে বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। তো এই এজেন্সি প্রবলেম কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সম্মুখীন হতে হয়, বাধা সৃষ্টি করে। তারপর হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, কার্যকরী মূলধন আমি কতটুকু আনবো, কোথা থেকে আনবো, সেই বিষয়গুলো বিবেচনা করেও কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তারপর ডিভিডেন্ড পলিসির কথা আমরা একটু আগেও বলেছি, লভ্যাংশ নীতি। তারপর হচ্ছে আমাদের ক্রেডিট রেটিং, এটা বলবো আমি তোমাদেরকে। ক্রেডিট রেটিং হচ্ছে কি বলেছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, আমার যতটুকু মনে পড়ে। ক্রেডিট রেটিং হচ্ছে আমাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা, অর্থাৎ ক্রেডিট রেটিং এক্সপ্রেস দ্য লোন পেমেন্ট অ্যাবিলিটি অফ এ ফার্ম, অর্থাৎ লোন পরিশোধ করার ক্ষমতাটাই হচ্ছে আমাদের কি ক্রেডিট রেটিং বলা হচ্ছে। তো এই যে একটি প্রতিষ্ঠানের থেকে ফাইন্যান্সিং ডিসিশন আমরা যখন নিব, তখন লার্জলি ডিপেন্ডস অন দ্য ক্রেডিট রেটিং অফ এ ফার্ম। এই ক্রেডিট রেটিং টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আমার মূলধন সংগ্রহ করতে গেলে যারা আমাদেরকে লোন দিবে তারা কিন্তু আগেই দেখবে যে আমার ক্রেডিট রেটিং অবস্থা কেমন, ভালো না খারাপ, অর্থাৎ লোন পরিশোধ করার ক্ষমতা আমার কেমন। যদি খারাপ হয় অবশ্যই কেউ আমাকে লোন দিবে না, আর ভালো হলে আমাকে লোন দিবে। সুতরাং এটিও একটি প্রভাব বিস্তার করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের ইন্টারনাল ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন, অর্থাৎ আমাদের যে ডিপার্টমেন্টগুলো থাকে একটি প্রতিষ্ঠানের, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যে কোঅর্ডিনেশনটা, সহসম্পর্কটা কেমন আছে, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। সহসম্পর্ক যদি ভালো থাকে প্রতিটি ডিপার্টমেন্টের সাথে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার সফলতা অর্জন করতে পারে। তাহলে এইগুলো ছিল আমাদের ইন্টারনাল ফ্যাক্টরস, আরো ছিল কিন্তু ইম্পর্টেন্ট গুলো আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে আমাদের আরো যেমন ছিল যদি আমরা বলি, তাহলে সাইজ অফ দ্য ফার্ম, নেচার অফ দ্য ক্যাশ ফ্লো, সেলস পলিসি, ডিগ্রি অফ ফ্রিডম, এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজার। তারপর হচ্ছে আমাদের আরো থাকতে পারে এজ অফ দ্য ফার্ম, ইউজ অফ দ্য টেকনোলজি, ইউনিক রিস্ক ইত্যাদি থাকতে পারে। তো এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো আমাদের কি কি আছে? এক্সটার্নাল মানে বাহ্যিক যে চাপগুলো রয়েছে সেটা, যেমন প্রতিষ্ঠানের বাইরে ক্যাপিটাল মার্কেট। ফার্স্ট আমরা বুঝছি ক্যাপিটাল মার্কেট। আমরা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে গতদিন মনে হয় কিছুটা হলেও জেনেছিলাম। আচ্ছা অ্যাঞ্জেল পুতুল, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আমাদের ক্লাস শেষ হলে। টেনশন করো না, আমি মনে হয় লাস্ট ক্লাসে বলেছিলাম, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, আবার বলবো, অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি ক্যাপিটাল মার্কেট। তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি মূলধন বাজার। মূলধন বাজার আমরা কিন্তু গতদিন আমি প্রশ্ন করেছিলাম, তোমরা সবাই পেরেছিলা। তো সেখানে হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট। তো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং ডিসিশন অফ এ ফার্ম ডিরেক্টলি ডিপেন্ডস অন দ্য ক্যাপিটাল মার্কেট। ফাইন্যান্সিং ডিসিশন যে নিতে যাব আমরা, কিন্তু সরাসরি এই ক্যাপিটাল মার্কেটটি আমাদেরকে প্রভাব বিস্তার করবে, কারণ ক্যাপিটাল মার্কেটের অবস্থা কেমন, ভালো না খারাপ। কারণ একটি বড় বড় কোম্পানিগুলো কিন্তু শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে হিউজ পরিমাণে, সেটা কিসের মাধ্যমে? এই ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। সুতরাং এটি আমাদের কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট বিষয় ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। তাহলে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে ক্যাপিটাল মার্কেটের দিকে কিন্তু আমাদের চোখ রাখতে হবে, নজর রাখতে হবে। মানি মার্কেট,
ক্যাপিটাল মার্কেটের আরেকটি অংশ হচ্ছে মানি মার্কেট, আর্থিক বাজার। আর্থিক বাজারেও কিন্তু বাজারের মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। এখানে শেয়ার বিক্রি করতে পারি, এখানে ডিবেঞ্চার বিক্রি করতে পারি, ডিবেঞ্চার বিক্রি করে অর্থ বন্ড বিক্রি করে, তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে, কমার্শিয়াল পেপার, এগুলা বিক্রি করে কিন্তু আমরা অর্থ সংগ্রহ করতে পারি। সুতরাং এখানে তবে শর্ট টার্ম ফাইন্যান্সিং ফার্ম হ্যাভ টু ডিপেন্ড অন দ্য মানি মার্কেট। তো স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহ করতে গেলে আমাদেরকে এই মানি মার্কেটের অবস্থান করতে হয়। সুতরাং এখানেও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানি মার্কেট অর্থ সংগ্রহের ক্ষেত্রে। ওভারঅল ইকোনমিক কন্ডিশন, থার্ড হচ্ছে আমাদের ওভারঅল ইকোনমিক কন্ডিশন। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তারপর হচ্ছে মনিটারি পলিসি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যে নীতি থাকে মনিটারি পলিসি, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ অ্যানাদার external factor that strongly influence the corporate financial decision. Projects are approved in the light of the monetary policy of the government. নেক্সট হচ্ছে আমাদের ট্যাক্সেশন সিস্টেম। ট্যাক্সেশন সিস্টেমটা কেমন, যেমন ট্যাক্স হলিডে আছে কিনা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ইম্পোর্ট ডিউটি অন র ম্যাটেরিয়ালস ডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন, এই সকল বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো ট্যাক্স সিস্টেমটা কেমন, আমাদের ইম্পোর্ট করতে গেলে আমি কি ট্যাক্স কতটুকু দিতে হবে, ছাড় পাবো কিনা, লোন নিলে আমি ট্যাক্সে ছাড় পাওয়া যায়, তারপর হচ্ছে শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে ট্যাক্স বেশি দিতে হয়, বাইরের দেশে যদি আমি ইম্পোর্ট করতে চাই র ম্যাটেরিয়াল, বাইরের দেশ থেকে যদি ইম্পোর্ট করতে চাই, নিয়ে আসতে চাই, রপ্তানি করতে চাই, আমদানি করতে চাই, সেগুলা বিষয় কিন্তু তার জন্য আমাদের ট্যাক্স কি দিতে হবে, সেই সিস্টেমগুলো কিন্তু আগে জেনে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো একটি প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল পলিসি তো থাকবেই, নিজের প্রতিষ্ঠানের যে শিল্প যে নীতিগুলো থাকবে সেগুলোও কিন্তু প্রভাব বিস্তার করে। আর হচ্ছে আমাদের ফাইনালি আছে পলিসি অফ কম্পিটিটরস, বাজারে যারা কম্পিটিটর রয়েছে আমাদের সাথে, একজনের সাথে আরেকজন তোমার হচ্ছে প্রতিযোগী করছে, সেই প্রতিযোগিতার কথা চিন্তা করে কিন্তু আমার পলিসিটা নির্ধারণ করতে হবে। অ্যানাদার তার মানে এরপর বলছে ইন টেকিং ইনভেস্টমেন্ট ডিসিশন পলিসিস অফ দ্য কম্পিটিটরস মাস্ট বি জাজেস টু ইভালুয়েট ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আমাদের উইকনেস এবং আমাদের স্ট্রেংথ, তারপর আমার কম্পিটিটরদের উইকনেস, তাদের স্ট্রেংথ, এগুলো সবকিছু কিন্তু মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম সিদ্ধান্তটা কিভাবে আমরা প্রভাবিত করে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, সে সকল বিষয় মাথায় রাখতে হয়। এর বাইরেও কিন্তু আর অনেকগুলো রয়েছে, তো আমি সেগুলা অত বেশি ইম্পর্টেন্ট মনে করছি না, এই জন্য দেওয়া হয় নাই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি। আমাদের থার্ড হচ্ছে এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম অলরেডি you have know about এজেন্সি প্রবলেম। তো এজেন্সি প্রবলেম হচ্ছে যে প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার থাকবে তাকে নিয়োগ দেয় প্রতিষ্ঠানের মালিক যারা, তারা ডিরেক্টররা। কিন্তু যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজার দেখা যায় যে দীর্ঘদিন চাকরি করছে, আবার সে খুবই দক্ষ এবং সে খুবই মানে তোমার হচ্ছে চালাক, ক্লেভার, সেক্ষেত্রে সে অনেক সময় এরকম চিন্তা করতে পারে যে মালিকদের ইন্টারেস্ট, মালিকদের চাহিদা, মালিকদের যে আমি তাকে কিন্তু প্রথমত কাজ করতে হবে মালিকদের পক্ষে, যে আমাকে নিয়োগ দিয়েছে, আমার কাজটি তাদের প্রফিটটাকে ভালো করা, তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। কিন্তু সে যদি সেই সিদ্ধান্ত, সেই কাজগুলো না করে শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, এই প্রতিষ্ঠান থেকে আমি কত টাকা নিতে পারবো, আমার সম্মান কতটুকু তারা দিচ্ছে কিনা, তারপরে শ্রমিক যারা রয়েছে তাদের উপর আমার যে পাওয়ার, সেই পাওয়ারটা ইম্পোজ করব, তারপরে হচ্ছে এই সকল বিষয় যখন তার মাথায় চলে আসে তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। কারণ শ্রমিকদের উপর বেশি যে আননেসেসারি চাপ প্রয়োগ করলে, ক্রিয়েট করলে তোমার শ্রমিক অসন্তুষ্ট হয়ে যাবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে, আমার স্বাভাবিক কার্যক্রম হবে না। তারপরে হচ্ছে প্রফিট আসছে অনেক বেশি, তুমি দেখাইলা কম, বাকিটা নিজে নিয়ে নিলা। এই যে তোমরা না, ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কথা বলছি। তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজার যদি এই কাজগুলো করে তখন একটা যে সমস্যার সৃষ্টি হয়, মালিকের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়।
সেই দ্বন্দ্বটাকেই বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। তার মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার অফ এ ফার্ম অ্যাক্ট ইন ফেভার অফ দ্য শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজার কাজ করবে শেয়ার হোল্ডারদের জন্য, বাট when he act for his own interest, then the interest of the owners, then the problems is create is called agency problem. যখন মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার মালিকদের ইন্টারেস্টের কথা চিন্তা না করে নিজের ইন্টারেস্টের কথা নিয়ে ভাবে, তখন সেই যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাটাকেই বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। অ্যাকর্ডিং টু প্রফেসর রোজ কিন্তু আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। তিনি বলছেন the probability of conflict of interest between the stockholders and management of a firm is known as agency problem. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল কথা হচ্ছে যখন আমার মালিকের সাথে ম্যানেজারের ফাইন্যান্সিয়াল ম্যানেজারের যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি টাইপস অফ এজেন্সি রিলেশনশিপ। টাইপস অফ এজেন্সি রিলেশনশিপ। তো এই যে এজেন্সি রিলেশনশিপ বা এজেন্সি প্রবলেমটা সৃষ্টি হয় কাদের কারণে, সেটাই হচ্ছে টাইপস অফ তোমার এজেন্সি রিলেশনশিপ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটি কথা বলা হয়েছে, একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স টু ম্যানেজার রিলেশনশিপ, শেয়ার হোল্ডার এবং ম্যানেজারের মধ্যে, শেয়ার হোল্ডার টু ক্রেডিটর্স রিলেশনশিপ, শেয়ার হোল্ডার এবং ক্রেডিটর যারা পাওনাদার থাকে তাদের সাথে যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের এখানে দুটি বিষয় আলোচনা করতে হবে। একটা হচ্ছে তাহলে প্রথমটা হচ্ছে কি শেয়ার হোল্ডার্স টু ম্যানেজার রিলেশনশিপ। বলছে যে ideal situation shareholders wealth maximization should be the ultimate goal of a company, but professional manager may become more careful for their own interest. দেখা যাচ্ছে যে মানে আইডিয়াল হচ্ছে কি আমার প্রথম কথাই হচ্ছে আমার আদর্শ হবে, একজন ম্যানেজারের আদর্শ হবে যে আমার শেয়ার যারা মালিক শেয়ার হোল্ডার থাকবে তাদের অ্যাসেট বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। কিন্তু যারা প্রফেশনাল ম্যানেজার থাকে তারা অনেক ক্লেভার হয়, চালাক হয়, শুধুমাত্র কিসের জন্য? তাদের ইন্টারেস্টের জন্য। তো তখন কিন্তু আমাদের কি হয়? এজেন্সি প্রবলেম সৃষ্টি হয়, বলেছি অলরেডি। তো এই ক্ষেত্রে এই ম্যানেজাররা কি করে? তারা কনসেন্ট্রেট করে কিসে? দেখো, ইনক্রিজ দেয়ার জব সিকিউরিটি। ম্যানেজার যখন চিন্তা করে তাদের জব সিকিউরিটির কথা, ইনক্রিজ দেয়ার ওন পাওয়ার স্ট্যাটাস অ্যান্ড স্যালারিজ, তখন তারা বলবে আমার প্রতিষ্ঠান মালিকদেরকে বলবে আমার জব সিকিউরিটি দেন বেশি, আমার ওন পাওয়ার দেন, নিজের যে ক্ষমতা সেটাকে দেন, স্ট্যাটাস আমার যে সামাজিক স্ট্যাটাস সেটা যেন বৃদ্ধি হয়, আমার সামাজিক না আমার প্রতিষ্ঠানের যে স্ট্যাটাস, অ্যান্ড স্যালারিজ আমার স্যালারিজ আর ইনক্রিজ করেন। তারপর হচ্ছে ক্রিয়েট মোর অপরচুনিটিস ফর দেয়ার লোয়ার অ্যান্ড মিডিল লেভেল ম্যানেজার। দেখো তাকে বেশি সুযোগ দাও লোয়ার এবং মিডিল ম্যানেজারের থেকে। সুতরাং এই যে তার যে চাওয়া, এই চাওয়া পূরণ করতে গেলে সবসময় সম্ভব হয় না, তো সেক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হয়। এখানে এই শেয়ার হোল্ডার টু ম্যানেজার রিলেশনশিপ নিয়ে 1997 সালে প্রফেসর সেলিফার অ্যান্ড রবার্ট ভিসিনি আমাদের একটি উনি কিছু তথ্য দিয়েছিলেন, সেটা তোমাদেরকে একটু বলে রাখলাম। এটি জার্নাল অফ ফাইন্যান্স তিনি প্রকাশ করেছিলেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্স টু ক্রেডিট থ্রু রিলেশনশিপ। শেয়ার হোল্ডার এবং হচ্ছে পাওনাদারদের মধ্যে যে সম্পর্ক, শেয়ার হোল্ডারদের স্বার্থ এবং পাওনাদারদের যে স্বার্থ থাকে তারা কিন্তু এক, তাদের স্বার্থটা কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়? এক এবং অভিন্ন, মানে এক বা অভিন্ন নয় এমন কথা। এমন পাওনাদারগণ প্রাথমিক তথা প্রধান স্বার্থ হলো তাদেরকে নিয়মিতভাবে তাদের ঋণের সুদ পাওয়া এবং যথাযথভাবে ঋণের আসল অর্থ ফেরত পাওয়া, তাই না? এটি হচ্ছে পাওনাদারদের মূল দাবি থাকে। অর্থাৎ আমার যারা পাওনাদার, আর শেয়ার হোল্ডারদের কি দাবি থাকে? শেয়ার হোল্ডারদের দাবি থাকে যে তাদের যেন তোমার হচ্ছে সম্পদ সর্বাধিকরণটা হয়, হলো শেয়ার হোল্ডারদের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময়
আমার ম্যানেজাররা যদি কিন্তু এক পক্ষের স্বার্থ পূরণ করতে গিয়ে দেখা যায় অনেক সময় অন্য পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং প্রতিনিধিত্বের সমস্যার সৃষ্টি হয়। তার মানে যদি শেয়ার হোল্ডারদের মূল কথা চিন্তা করতে যায় অনেক সময় দেখা যায় পাওনাদারদের কথা মানে কিছু তো বাদ দিতে হয়, তাহলে পাওনাদার অসন্তুষ্ট হয়। আবার পাওনাদারদের সন্তুষ্ট করতে গেলে শেয়ার হোল্ডার অসন্তুষ্ট হয়। এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটাও কিন্তু শেয়ার হোল্ডার টু ক্রেডিটর্স থ্রো রিলেশনশিপ এর একটি অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী টপিকসে চলে যাবে, এজেন্সি কস্ট। দেখো, এই যে প্রতিনিধিত্ব যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে তুমি যদি নিরসন করতে যাও, সেটাকে যদি দমন করতে যাও, তাহলে কিন্তু তোমাকে কিছু ব্যয় বহন করতে হবে। সেই সকল ব্যয়গুলো হচ্ছে অপরচুনিটি কস্ট, একটা সুযোগ ব্যয়। দ্য লস অফ প্রবাবল প্রফিট from a project foregone due to the inefficiency or unwillingness of the professional manager is termed as opportunity cost. তার মানে অনেক সময় দেখা যায় যে এই সমস্যার সৃষ্টি হলে ম্যানেজাররা ভালো কাজ করছে না, তা ম্যানেজাররা ভালো না কাজ করলে কি হচ্ছে, আমার প্রতিষ্ঠানে লস হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। তারপর হচ্ছে মনিটরিং কস্ট। মনিটরিং কস্ট হচ্ছে যে এই যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে, ম্যানেজারদের যে চাহিদা, পাওনাদারদের যে চাহিদা, সেগুলা আমার কি করতে হবে, মনিটরিং করতে হবে। আর এই মনিটরিং করতে গেলে আমার লোক নিয়োগ করতে হবে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হবে। সেগুলো ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু ব্যয় হয়, সেই ব্যয়টাকে বলা হচ্ছে মনিটরিং কস্ট। নেক্সট হচ্ছে আমাদের ইনসেনটিভ অ্যান্ড পারফরমেন্স প্ল্যানস। আমার ইনসেনটিভ তো আমরা বুঝি, মানে হচ্ছে প্রণোদনা দেওয়া। প্রণোদনা বলতে যে আমাদের ম্যানেজারদের সন্তুষ্ট রাখার জন্য, অন্যান্য ওয়ার্কারদের সন্তুষ্ট রাখার জন্য কিছু বোনাসের ব্যবস্থা করা। সেই বোনাস দেওয়া দিতে গেলে আমাদের কি হচ্ছে, প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে। তো সুতরাং এই মিটিগেট মানে কি, নিরসন করতে, টু মিটিগেট দ্য কনফ্লিক্ট অ্যান্ড টু ইন্সপায়ার ম্যানেজার টু ওয়ার্ক ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার্স, ডিফারেন্ট ইনসেন্টিভ অ্যান্ড পারফরমেন্স প্ল্যানস ক্যান বি টেকেন। সুতরাং এই যে ইনসেন্টিভ অ্যান্ড পারফরমেন্স প্ল্যানগুলো সংগ্রহ করতে গেলে, প্ল্যানগুলো করতে গেলে আমাদেরকে ব্যয় বহন করতে হয়। তারপর ডিসঅনেস্টি প্রিভেনশন কস্ট। তোমার ডিসঅনেস্টি অর্থাৎ অসৎ যে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো প্রিভেনশন করতে গেলে আমাদেরকেও অনেকগুলো ব্যয় বহন করতে হয় অনেকভাবে। তো এই চারটি ব্যয় সাধারণত এজেন্সি কস্টের জন্য মালিকদেরকে বহন করতে হয়। আমাদের ফাইনাল কোয়েশ্চেন, তো আমাদের ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গুরুত্ব। ক্রিয়েশন অফ এফিশিয়েন্ট ম্যান পাওয়ার, দক্ষ এফিশিয়েন্ট ম্যান পাওয়ার কথা বলা হচ্ছে। তো তার আগে একটু বলতে চাই যে 1990 সালে 1990-তে সাল থেকে আমাদের কিন্তু কর্পোরেট সেক্টর অফ বাংলাদেশ হ্যাজ বিন flourished rapidly since the early 1990। 1990 সাল থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এখানে ল্যাক অফ ম্যান পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্ট ক্যাপিটাল মার্কেট, দ্য এক্সপেক্টেড গ্রোথ ইজ ইয়েট টু বি অ্যাচিভড। মানে আমাদের ম্যান পাওয়ার, দক্ষ ম্যান পাওয়ার না থাকার কারণে, ক্যাপিটাল মার্কেটের অদক্ষতার কারণে আমাদের এই যে তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে কাজ, সেগুলা আমরা ভালোভাবে এবং আমাদের যে প্রত্যাশা অনুযায়ী বিজনেসম্যানরা বিজনেস করতে পারছে না। আমাদের প্রথমটা হচ্ছে কি, ক্রিয়েশন অফ এফিশিয়েন্ট ম্যান পাওয়ার। তাহলে বাংলাদেশের জন্য যদি আমরা ভালোভাবে অর্থনৈতিক অবস্থা ভালো করতে চাই, ম্যান পাওয়ার, দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। দক্ষ জনশক্তি, হিউম্যান রিসোর্স এর নাম শুনেছে। হিউম্যান রিসোর্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষদেরকে যতভাবে দক্ষ করতে পারবে, তত অর্থনৈতিকভাবে আমাদের দেশ সমৃদ্ধশীল হবে। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে যারা অল্প মজুরিতে কাজ করে, কিন্তু তাদেরকে যদি আমরা ট্রেনিং এর মাধ্যমে বিশিয়ান করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বলো, অন্যান্য সেক্টর বলো, খুবই ভালোভাবে আমরা পরিচালনা করতে পারবো। তারপর হচ্ছে আমাদের রিডিউসিং কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল কমাতে হবে। যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করব, সে সকল উৎস থেকে ব্যয় কমাতে হবে। তারপর হচ্ছে আমাদের মডার্ন টেকনিক্স ইন প্রজেক্ট ইভালুয়েশন। প্রজেক্টগুলোকে মূল্যায়ন করতে গেলে আমাদের
মডার্ন টেকনিক্স গুলা ব্যবহার করতে হবে। আধুনিক যে তথ্য প্রযুক্তি রয়েছে সে সকল তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে দুই একটি প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান কিন্তু মডার্ন টেকনোলজি ব্যবহার করে না। তারা সে অ্যানসাইন্ট যুগে রয়েছে, যার কারণে তাদের উৎপাদন ভালো হচ্ছে না, তাদের কার্যক্রম ভালো হচ্ছে না। তো এই সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের মডার্ন টেকনোলজি ব্যবহার করার সুযোগ করে দিতে হবে সরকারকে। তারপর হচ্ছে ফরমেশন অফ এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটটাকে এফিশিয়েন্ট করতে হবে, দক্ষ করতে হবে। বারবার আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখনো মানে তোমার হচ্ছে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থের জন্য ক্যাপিটাল মার্কেটটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। এটা এফিশিয়েন্ট করতে হবে, দক্ষ করতে হবে, যাতে করে কোনো ধরনের দুর্নীতি না হয়। তারপর বেস্ট ইউজ অফ ক্যাপিটাল, ক্যাপিটাল যেটা থাকবে সেটা যেন সঠিক ব্যবহার হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইগুলা ছিল আমাদের আলোচ্য বিষয়। তোমরা এগুলা আরো ভালো করে পড়বে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ এবং লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ।